বন্ধুরা, তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান 2024-এর সম্পূর্ণ সাজেশন, এবং সাজেশনটা এমনই যেটা হচ্ছে সব থেকে কম পরিমাণ পড়ে তোমাকে 100% প্রশ্ন কমন পাওয়ার যে ট্রিক্স রয়েছে সেগুলোই তোমাদের বলবো। অর্থাৎ আমাদের মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে 12 মার্ক, অর্থাৎ 12টা প্রশ্ন রয়েছে আমাদের 2 মার্কের, অর্থাৎ মোট 24 মার্ক আমাদের 2 মার্কের প্রশ্ন রয়েছে, এবং আমাদের টোটাল 6টা কোশ্চেন 5 মার্কের, অর্থাৎ মোট 30 মার্কের প্রশ্ন রয়েছে। এই যে 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন, এই দুটো বিষয়েরই কিন্তু মূলত সাজেশন দেওয়া সম্ভব। আর বাদ বাকি শর্টের জন্য কিন্তু শর্ট প্র্যাকটিস করতে হবে বইয়ের বিভিন্ন অংশ থেকে। তো এইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবো। তো চলো আমরা কী কী প্রশ্নগুলো দেখবো বা কী কী প্রশ্নগুলো পরীক্ষাতে কমন পেতে চলেছি, একদম প্রশ্নের দাগ নম্বর অনুযায়ী কিন্তু আজ আমি তোমাদের কমন দেবো। তবে স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্ন সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি পড়তে হয়, কারণ তোমরা জানো যে 2 মার্কের সংখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে কিন্তু 2 মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে। তো চলো 2 মার্কের প্রশ্নগুলো পরপর আমরা জেনে নিই। তার আগে বলে রাখি, আমাদের এই যে সাজেশনটা সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন হাই স্কুলের শিক্ষক অজিত কুমার বসু। তো 2 মার্কের প্রশ্ন আমরা একটু চ্যাপ্টার ভিত্তিক বলছি, যেটা তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক। তো প্রথম আমাদের রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সাধারণভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু 3.1, 3.2 এবং 3.3 দাগে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, সংজ্ঞা লেখো। সংবেদনশীলতা বা উত্তেজিত কী? ক্যাটারাক্ট কী? প্রেসবায়োপিয়া কী? ফিডব্যাক পদ্ধতি কী? ভেসোপ্রেসিন হরমোন কী? কুশিং সিনড্রোম কী? জরুরিকালীন হরমোন কী? মিশ্রগ্রন্থি কাকে বলে? উপযোজন কী? দ্বিপদ গমন কী? সাইনোভিয়াল সন্ধি বলতে কী বোঝো? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কী? হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কী? উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? মাছের গমনে পটকার ভূমিকা কী? ট্রফিক চলনের গুরুত্ব কী? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? উদ্ভিদের চলনের বৈশিষ্ট্য কী? কৃষিকার্যে জিবরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? উদ্ভিদের অঙ্গোজ্জরণে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম কী? জিবরেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত একটি কার্যকরী পার্থক্য লেখো। মায়োপিয়া রোগের কারণ কী? এর প্রতিকার কীভাবে হয়? অ্যাক্সন ও ডেনড্রন এর দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। দেখো, অনেকেই বলতে পারো স্যার একটু বেশি প্রশ্ন হয়েছে। আমার কিছু করার নেই, কারণ দেখো এই কটা প্রশ্নের ভেতরে 3টে প্রশ্ন পরীক্ষাতে আসবে, এবং জীবনবিজ্ঞান এমনই একটা যার প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে থেকে বেছে যে কটা পরীক্ষাতে আসার মতো সে কটাই তুলে ধরা। অনেকেই বলতে পারে যে 5টা প্রশ্ন বললে জীবনবিজ্ঞানে 5টা কমন আসবে, সেটা জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার জীবনেও বলতে পারবে না, কারণ তোমার জীবনবিজ্ঞান সেরকম সাবজেক্ট নয় যেখান থেকে 5টা প্রশ্ন বলে তোমাকে 2 মার্কের প্রশ্ন কমন দেওয়া যাবে। ঠিক আছে, তো 2 মার্কের জন্য একটু বেশি পড়তে হয়, সেই কারণে প্রশ্নগুলো দেওয়া। যার ভালো লাগবে সে পড়বে, যার ভালো লাগবে না সে পড়বে না। আর তোমাদের বলে রাখি, তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলোর পাশে দেখো কিছু কিছু প্রশ্নতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোতে সেইগুলোই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু আমাদের স্টার দিয়ে করা রয়েছে, কারণ কোনো কোশ্চেনকে আমরা বাদ না দেওয়ার জন্যই সাজেস্ট করছি। নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের প্রবহমানতা। জীবনের প্রবহমানতা থেকে আমাদের দুটো প্রশ্ন আসে 2 মার্কে, 3.4 এবং 3.5 দাগে। কী কী প্রশ্নগুলো প্র্যাকটিস করবো? জনন কাকে বলে? জননের সংজ্ঞা। উদ্ভিদ অঙ্গোজ্জরণ পদ্ধতিগুলো কী কী? তার মধ্যে প্রাকৃতিক অঙ্গোজ্জরণ এবং কৃত্রিম অঙ্গোজ্জরণ পদ্ধতি দুটো আলাদা করে পড়বে। পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতার পরাগযোগের পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী? বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী? নেক্সট তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ, যেখান থেকে আমাদের 3.6 এবং 3.7 দাগে প্রশ্ন আসবে। কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো। ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাক ক্রস, সহপ্রকটতা, প্রকারণ, ইমাস্কুলেশন, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন? জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী? বর্ণান্ধতার কারণ কী? হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলে কেন? স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন? বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য কী? একটি টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম অপত্যজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপ অনুপাত কী হবে? ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে? নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্ন চ্যাপ্টার রয়েছে আমাদের অভিব্যক্তি অভিযোজন, যেখান থেকে আমাদের 3.8 এবং 3.9 দাগের প্রশ্ন আসবে। তো সেখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ভালো করে দেখে রাখতে হবে 2 মার্কের জন্য, কিছু কিছু সংজ্ঞা রয়েছে, যেটা হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্মা, শরীরবৃত্ত শুষ্ক মৃত্তিক, জরায়ু যঙ্করোদ্গম, অভিসার বিবর্তন, আন্তঃপ্রজাতির সংগ্রাম, যোগ্যতম বিবর্তন এবং বায়োজেনেটিক সূত্র। তার সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গ ওই ব্যক্তির সম্পর্ক, মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
কোয়াসারবেটের উৎপত্তি কীভাবে হয়েছিল, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো, জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও, সমস্ত সমবৃত্তি অঙ্গের পার্থক্য লেখো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি, ক্যাকটাসের দুটি শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো, মাছের দেহে পটকার ভূমিকা কী, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী, ল্যামার্কের সূত্র কি কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, উটের শারীরবৃত্ত বিয়োজনগুলো উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্যগুলি লেখো, শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা ও অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো। নেক্সট আমাদের পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এখান থেকে কিন্তু আমাদের 3টে প্রশ্ন আসে, অর্থাৎ 3.10, 3.11 এবং 3.12 দাগের প্রশ্ন কিন্তু এখান দিয়ে আসে। এই 12টা কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনগুলোতেই অর থাকে। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো রেডি করব তার মধ্যে প্রথমে সংজ্ঞা রয়েছে কিছু, অ্যামোনিফিকেশন, গ্রিন হাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডেটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ, অভয়ারণ্য, জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল, তারপরে জনভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনস্টিটিউট সংরক্ষণ এক্সিটিউট সংরক্ষণের পার্থক্য কী, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কী, অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়, জনবিস্ফোরণের সমস্যার সমাধান কী, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, প্রজাতির বিলুপ্তির ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কী, নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো, দুটি বায়ু দূষকের নাম ও গুরুত্ব লেখো, মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো, জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো এবং অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য কী, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো। দেখো, এই 2 মার্কের জন্য, কারণ তোমাদের একটা ছোট্ট অঙ্ক বোঝায় ছোট করে, 2 মার্কের জন্য আমাকে মোট 12টা প্রশ্ন লিখতে হবে। এই 12টা প্রশ্নের মধ্যে দেখা গেল বেশিরভাগ কোশ্চেনে অর দেওয়া থাকবে, অর্থাৎ এই 12টা কোশ্চেনে প্রায় 9টা প্রশ্নে কিন্তু অর দেওয়া থাকবে, অর্থাৎ 12 আর 9 মোট কিন্তু 21টা প্রশ্নই থাকবে আমাদের। এটা হলো মূল কথা। এবার যে চ্যাপ্টারগুলো আমরা দেখেছি আমাদের বইয়ে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারে তোমরা একবার একটু দেখে তো যে পরিমাণ প্রশ্ন রয়েছে তার মধ্যে কোন প্রশ্নটাকে বাদ দেবো। সায়েন্স বিষয়টা হচ্ছে সায়েন্সের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সাজেশন করতে খুবই কষ্ট হয় এই কারণ সব প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয়, তার মধ্যে থেকে বেছে এই কটাকে তোমাকে রেডি করতে হবে পরীক্ষার আগে যাওয়ার আগে। কি বললাম, বোঝা গেল? তো আমাদের 2 মার্কের প্রশ্নগুলোকে তো বেশি করে পড়তে হবে, তার সঙ্গে কারণও রয়েছে। কি কারণ রয়েছে? তার সঙ্গে একটা মোস্ট ফ্যাক্টর রয়েছে 5 মার্কের কোশ্চেন, কারণ 5 মার্কের যে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে বেশিরভাগ করে 2+3 মার্কের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে। তাহলে এই যে 2 মার্কের প্রশ্নই আবার 5 মার্কেও আমার পরীক্ষাতে আসছে, বিষয়টা তো তাই। তাহলে আমাকে 2 মার্কের প্রশ্নের উপর সবচেয়ে বেশি পরিমাণে জোরটা দিতে হচ্ছে, যে কারণেই কিন্তু 2 মার্কের প্রশ্ন তুলনামূলকভাবে একটু বেশি দিলেও তোমাদের ভালোর জন্য বলছি, প্রশ্নগুলো ভালো করে রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য। এবার চলো 5 মার্কের প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করছি। তবে হ্যাঁ, এই 5 মার্কের প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু আমি 2 মার্কের প্রশ্নের মধ্যেও কিন্তু বলে দিয়েছি, সেই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেশন আকারেও আছে। ঠিক আছে, আমি একটা সেট আপ রেডি করে রাখার জন্যই তোমাদের দিয়েছি, কারণ আশা করছি যেহেতু দাগ নম্বর ওয়াইজ আমি তোমাদের প্রশ্ন বলছি, কোন দাগে কোন প্রশ্ন আসবে, সেহেতু যেন দাগে দাগে মিলে যায়, সেইভাবেই টপমোস্ট কোশ্চেনগুলোকে এক করা। ঠিক আছে, তো আগে যে 2 মার্কের প্রশ্নগুলো বললাম সেগুলো রেডি করবে, আর স্বাভাবিকভাবে 5 মার্কের মধ্যে যে সেটগুলো বলছি সেই 5 মার্কের জন্য সেটগুলো রেডি করবে। এইটুকু যদি তুমি একটু কষ্ট করে নিতে পারো, যেটুকু হাতে সময় আছে সেইটুকু সময় ব্যবহার করে, তাহলে দেখবে যে পরীক্ষায় কিন্তু সাফল্য আসবে। বিশেষ করে 2 মার্ক 5 মার্ক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। 5 মার্কের প্রথম 4.1 দাগে প্রথম যেটা আসবে তোমাদের নিউরন অথবা ক্রোমোজোমীয় ভৌত গঠনের চিত্র। দুটো চিত্র দুটোই করবে, একটা করবে না, দুটো চিত্র করে রাখবে। দুটোর মধ্যে নিউরন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর ক্রোমোজোমের ভৌত গঠনের চিত্র ইম্পর্টেন্ট, কিন্তু নিউরনটা যেন দুটোই প্র্যাকটিস করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব লেখো, ডিএনএ, জিন ও ক্রোমোজোম সম্পর্কে লেখো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কী? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য কী? অথবা আসতে পারে স্বপরাগযোগী ইতর পরাগযোগের মধ্যে সুবিধা অসুবিধার ভিত্তিতে একটি করে পার্থক্য লেখো। কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? দিনিশেক প্রক্রিয়াটি ছকের সাহায্যে লেখো। মিওসিস 1 এর ঘটনাগুলি ব্যাখ্যা করো। একটি ফার্মের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। তার সঙ্গে সহস্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলো কী কী? পরবর্তী কোশ্চেন, টেস্ট ক্রসের সাহায্যে কীভাবে কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করা যায়? মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র দুটি লেখো। মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? অথবা অসম্পূর্ণ প্রকটতাকে কেন মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বলা হয়? লিঙ্গ সংযোজিত বর্ণান্ততা কত প্রকার ও কী কী? একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকলনের ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটেছে? সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে? জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। অথবা তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে জৈব অভিব্যক্তির সাক্ষ্য বহন করে? চিত্রসহ লেখো।
রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী? প্রাকৃতিক নির্বাচন ও বাঁচার জন্য সংগ্রাম, এই দুটি ডারউইন প্রস্তাবনা উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। উটের জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য কী? পরবর্তী প্রশ্ন, বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো। মানবদেহে বায়ুদূষণের ফলাফল আলোচনা করো। সমুদ্র তলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জৈব প্রজাতির কী সমস্যা হতে পারে লেখো। অথবা শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলি লেখো। গঙ্গা দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। বিভিন্ন দূষক কীভাবে মানব স্বাস্থ্যে প্রভাব ফেলে আলোচনা করো। এবং লাস্ট যে পার্ট থেকে আমাদের যে প্রশ্ন, দৈনন্দিন জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব কী? জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিভিন্ন সম্ভাব্য কারণ দেওয়া রয়েছে, সেই কারণের ফলে কী হতে পারে, যেমন কুমিরের সংখ্যা হ্রাস, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ করা, এই বিষয়গুলোর কারণটা কি তোমাকে লিখতে হবে। নেক্সট, ভারতের কুমির সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে অথবা ক্যান্সারের দুটি বৈশিষ্ট্য লেখো। পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় বাজভূমিতে পাওয়া যায় এমন একটি বিলুপ্ত স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী প্রচেষ্টা করানো হয়েছে লেখো। জীব বিবর্ধন কী, তার সঙ্গে জীব বৈচিত্র্যের গুরুত্ব কী, জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী এবং ক্যান্সার সৃষ্টির কারণ কী। এই যে প্রশ্নগুলো বললাম, আমি এখানে অথবা করে তোমাদের সামনে বিভিন্ন প্রশ্নগুলো তুলে ধরেছি, কিন্তু তোমরা কিন্তু এই অথবা করে যে হাফ পড়লে বা এটুকু পড়লে আর এটুকু পড়লে না, সেটা কিন্তু করবে না। দুটো অংশই, অর্থাৎ আমি তোমাদের সামনে একটা সেট করে দিয়েছি প্রশ্নের সেটের মতো করে, ঠিক একদম 4.1, 4.2 এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নে কী কীভাবে প্রশ্ন আসবে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তবে যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে, এটাই হলো মূল কথা। কারণ কোন জায়গা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে কোনো গ্যারান্টিতে বলা যায় না। যে সেটগুলো রেডি করেছি খুব অভিজ্ঞতা নিয়ে, খুব ভাবনা চিন্তা করে এই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, একদম পুরো মানে পরীক্ষার জন্য। এই পরীক্ষার জন্য এই প্রশ্ন যদি তুমি রেডি করতে পারো, পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন বাদবে না, এটুকু নিশ্চিত রূপে থাকতে পারো। তবে হ্যাঁ, কেউ যদি নিজে ওস্তাদি করে কিছু প্রশ্ন কমিয়ে পড়তে চাও, আরও সাজেশন বা সাজেশনের উপর সাজেশন করতে চাও, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য কোম্পানি দায়ী থাকবে না। অর্থাৎ তোমাদের ভালোর জন্য যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা তোমাকে পড়তে হবে এবং যে কোনো মূল্যে এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। এটুকু বললাম। নিজের ভালো পাগলেও বোঝে, তোমাদের ভালো হোক, রেজাল্ট ভালো হোক, এই বলে আজকের জন্য শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।